अब की बार त्रिपुरा में किसकी सरकार? जानने के लिए त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है? संकल्प किसका मजबूत है? विपक्ष में किसका विश्वास है? किसकी? নমস্কার, স্বাগত আপনাদের কুরুক্ষেত্র 2023-এর এই পর্বে। সঙ্গে রয়েছি আমি শ্বেতা। যে দীর্ঘ প্রতীক্ষা 2023 বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে অনেক উথাল পাথাল আমরা দেখেছি, অনেক ওঠানামা আমরা দেখেছি। রাজ্য রাজনীতিতে বিভিন্নভাবে বদল হয়েছে এবং তারপর গত 16ই ফেব্রুয়ারি হয়েছে ভোট গ্রহণ। ভোট উৎসব যাকে বলা হয়, গণদেবতাদের উৎসব। তারপরেই কিন্তু ইভিএম বন্দী হয়ে পড়ে আছে গণদেবতাদের রায়। কি হতে চলেছে আগামী দিনে তা কিন্তু কথা বলবে আগামী 2রা মার্চ। ত্রিপুরার পাশাপাশি উত্তর পূর্বের আরো 2টি রাজ্যে আজকেই অর্থাৎ 27শে ফেব্রুয়ারি হয়েছে ভোট এবং একই সঙ্গে 2রা মার্চ 3টি রাজ্যে সেই ভোট গণনা। কি হতে চলেছে, কার পাল্লা ভারী, তা কিন্তু ইতিমধ্যেই কিছুটা হলেও কিন্তু আমরা আন্দাজ করতে পারছি। ত্রিপুরার কথাই যদি ধরে নেওয়া যাক, তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমীক্ষা উঠে এসেছে আমাদের সামনে। সেই সমীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে যারা শাসক দল রয়েছে রাজ্যে, সেই শাসক দলের কিন্তু পাল্লা ভারী। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে জোট তৈরি হয়েছিল রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সমীক্ষা আমাদের সামনে উঠে এসেছে, তাতে কিন্তু তাদের যে আশা ছিল সেই আশা থেকে অনেকটাই কম কিন্তু বলা যেতে পারে আজকের দিনের এই সমীক্ষা। এছাড়া আরো যে দলগুলো রয়েছে তাতে রয়েছে তিপ্রামথা জনজাতি ফ্যাক্টর যাকে বলা হচ্ছে, সেই তিপ্রামথার ভোট পার্সেন্টেজ বা ধরুন আমরা যদি বলি তাদের যে সিট সংখ্যা, সেটাও কিন্তু যেটা আন্দাজ করা গেছিল সেই মতোই কিন্তু হয়েছে। আজকের এই সমীক্ষা কতটা মিলবে আগামী দিনের ভোট গণনায়? 2রা মার্চ কি হতে চলেছে, তার আগে আজকের এই সমীক্ষা কতটা প্রভাব ফেলবে রাজ্যের আপামর জনগণ থেকে শুরু করে শাসক দল, বিরোধী দল যারা রয়েছেন প্রত্যেকের উপর কেউ বলতে পারছে না। কিন্তু সমীক্ষায় যেটা উঠে এসেছে তার সঙ্গে হয়তোবা মিলেও যেতে পারে আগামী দিনের রাজ্য রাজনীতিতে এই ভোটের ফলাফল। আমরা আজকে কথা বলবো এই এক্সিট পোল নিয়ে। আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা প্রেস ক্লাবের নবনিযুক্ত প্রেসিডেন্ট শ্রী জয়ন্ত ভট্টাচার্য। নমস্কার, প্রথমেই অভিনন্দন আপনাকে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ দত্ত চৌধুরী, যিনি রাজ্যের একজন বরিষ্ঠ আইনজীবী। নমস্কার, আপনাকেও স্বাগত কুরুক্ষেত্রের পর্বে। প্রথমেই আমি যাব জয়ন্ত বাবুর কাছে, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো আজকের যে ফলাফল অর্থাৎ এক্সিট পোল আমরা যেটাকে বলছি, যে সমীক্ষা আমাদের সামনে উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে শাসক দলের পাল্লা কিন্তু ভারী। এবং দেখা যাচ্ছে এই যে সমীক্ষা শুধুমাত্র একটা কিংবা দুটো জায়গা থেকে নয়, বেশিরভাগ জায়গা থেকে এই বিষয়টাই কিন্তু উঠে আসছে। কি বলবেন আজকের এই সমীক্ষার বিষয়টা নিয়ে? প্রথমত যে এক্সিট পোল যেটা হয়, আমি অনেক সময়ই দেখেছি যে সেটা সত্যি হয়। হ্যাঁ, এবং এখনই আমার সামনে কিন্তু অনেকগুলো এক্সিট পোলের রেজাল্ট রয়েছে। হ্যাঁ, এবং এখানেও আমরা দেখছি যে বিভিন্ন রকমের রেজাল্ট উঠে এসছে। হ্যাঁ, কাজে সেখান থেকে একটা জিনিস বোঝা যায়, হ্যাঁ, যে মানে সেটা একটা ধারণা দিতে পারে। কিন্তু এটা যে ঠিক হয় তা নয় একেবারেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এক্সিট পোলের যতগুলো দেখিয়েছে তার উল্টো হয়েছে। এবং এই এক্সিট পোল যেভাবে করা হয়, হ্যাঁ, তার ভিত্তিটা কি, সেটা নিয়েও একটা মানে প্রশ্ন তোলা যায়। কারণ তারা একটা কি করে, মানে এটা র্যান্ডমাইজ করে নেয়। হ্যাঁ, কিছু কিছু লোককে কিছু কিছু প্রশ্ন করে এবং সেই থেকে একটা গড় করে কিছু ইন্টারভিউজ নেয়, তার থেকে একটা ধারণায় চলে আসে। এবং সেগুলো করে কারা, যারা ত্রিপুরা সম্পর্কে মানে সম্যক কোনো ধারণা নেই,
হ্যাঁ, কাজে সেই দিক থেকে এক্সিট পোল মানে আমি নিজে যেটা ভেবেছি এতদিন ধরে, হ্যাঁ আমি দেখছি যে এর সঙ্গে এর খুব একটা মিল নেই। নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু সবগুলো এক্সিট পোলের রেজাল্টে এখানে দেখা যাচ্ছে যে একমাত্র জি নিউজ বলছে যে বিজেপি 29 থেকে 36টি পাবে, আর সবাই কিন্তু বিজেপিকে মানে 30-এর ওপরের থেকে আরো অনেক বেশি, এবং কেউ কেউ 45টা পর্যন্ত দেখিয়েছে। হ্যাঁ, তো সেটা যদি হয় মানে এটা মানে অনেকটাই মানে অ্যাবসার্ড মনে হচ্ছে আমার কাছে। নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু আপনি আমার যা ধারণা, হ্যাঁ আমি যেটা দেখেছি যে তিপ্রামথা, হ্যাঁ তিপ্রামথা তারা একটা মানে গ্রেটার তিপ্রাল্যান্ডের ডাক দিয়েছে, এবং মানে 21 সালে মানে 2021 সালে তাদের উত্থান হয়েছে। এর আগে আইপিএফটি একটা ত্রিপুরাল্যান্ডের ডাক দিয়েছিল। হ্যাঁ, ত্রিপুরাল্যান্ডের দাবিটা ছিল যে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, মানে যেটা আমাদের রাজ্যের ভৌগোলিক অংশের মানে 2/3 স্থান দখল করে আছে, হ্যাঁ তাকে কেটে ফেলতে হবে ত্রিপুরার মানচিত্র থেকে। হ্যাঁ, এবং সেখানে একটা আলাদা রাজ্য হবে, হ্যাঁ যেটা হবে শুধুমাত্র ট্রাইবেলদের বা ইন্ডিজিনাস পিপল বা এরকম বা জনজাতি, হ্যাঁ বা উপজাতি তাদের জন্যে, হ্যাঁ যারা হচ্ছে সমস্ত জনসংখ্যার 3/1 ভাগ, অর্থাৎ 3/1 ভাগ লোকের জন্য হ্যাঁ 2/3 জায়গা ছাড়তে হবে। হ্যাঁ, এবং এর ফলে সারা ত্রিপুরাকে 7টি ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, এবং ত্রিপুরার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে ত্রিপুরাল্যান্ডের ওপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, সেই দাবিটাই অ্যাবসার্ড। তারপর প্রদ্যোৎ কিশোর মাণিক্য, যিনি দেববর্মা, হ্যাঁ উনি রয়্যাল সায়ন, উনি রাজবংশের লোক, তো উনি বলেছেন যে না, এই ত্রিপুরাল্যান্ডও যথেষ্ট নয়, আমাদের একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই, আরো বড় কিছু। তো আরো বড় কি করে করা যাবে? হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে কিছু ত্রিপুরী লোক আসামে আছে, কিছু ত্রিপুরী লোক নাগাল্যান্ডে আছে, এবং কিছু ত্রিপুরী লোক বাংলাদেশের চিটাগাং হিল ট্র্যাক্ট বা আরো অন্য কোথাও আছে। তাদেরকেও এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সঙ্গে যুক্ত করতে হবে। তো এই দাবিটা যতটাই মানে অলিক মনে হয়, ঠিক হ্যাঁ, বা বাস্তব থেকে মানে তার কোনো মিল নেই, কিন্তু এই দাবিটা দিয়ে মানুষের আবেগকে অনেকটা নাড়ানো যায়। হ্যাঁ, তো সেটা সেখানে করা হয়েছে। তো সেটা করে তারা কিন্তু আমার মনে হয়েছে যে অনেকটা সাকসেসফুল হয়েছে, এবং যে 20টা ট্রাইবেল রিজার্ভ সিট রয়েছে সেখানে মোটামুটি কথা বলে ইতিহাস দেখে বা এরকম, হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে তারা 12 থেকে 14টা সিট পেয়েও যেতে পারে। আচ্ছা, হ্যাঁ 12 থেকে 14টা সিট পেয়েও যেতে পারে। তো যদি 12টাই পেয়ে যায় তাহলে আর কতটা থাকছে? 48। তো 48-এর মধ্যে তাহলে সেটাও কংগ্রেস সিপিএম এর জোট এবং বিজেপি আইপিএফটি জোটের মধ্যে ভাগ হবে একদম। হ্যাঁ, তো সব মিলিয়ে আমার কাছে যেভাবে মানে দেখানো হচ্ছে, যেমন ত্রিপুরা এমবিবি ইউনিভার্সিটি একটা করেছে, তো সেখানে দেখাচ্ছে যে 34টা থেকে 39টা, এটা আমার কাছে একটু এক্সাজারেশন মনে হচ্ছে। এমনকি তিপ্রামথাকে দেখাচ্ছে যে 11টা থেকে 16টা। আচ্ছা, এটা তবুটা অনেকটা কাছাকাছি মনে হয়, কারণ আমি ধরেছি যে 12 থেকে 14টা হতেও পারে, কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস মিলে 9 থেকে 14টা পাবে, এটা আমার কাছে অ্যাবসার্ড মনে হচ্ছে। অবশ্যই এর থেকে বেশি পাবে নিশ্চয়ই। হ্যাঁ, এবং আমার ধারণা যে হাং মানে অ্যাসেম্বলি হওয়ার কথা, এবং সেখানে তিপ্রামথা একটা মানে কিং মেকার, কিং ইজ ইমার্জিং এজ এ কিং মেকার, হ্যাঁ এইরকম একটা মানে ধারণা আমার মধ্যে রয়েছে। আমরা যদি জি নিউজেরটা দেখি, সেখানে বিজেপিকে 29 থেকে 36, মানে বিজেপি বলতে বিজেপি আইপিএফটি অ্যালায়েন্সকে বোঝানো হচ্ছে, এবং সিপিআইএমকে দেখানো হচ্ছে 13 থেকে 21, তিপ্রামথা সেই 11 থেকে 16 এরকম। এবং যতগুলো এক্সিট পোল, ইন্ডিয়া টুডে, হ্যাঁ ইন্ডিয়া টুডে এখানে দেখাচ্ছে যে তারা দেখাচ্ছে 36 থেকে 45, লেফটকে দেখাচ্ছে 6 থেকে 11,
হ্যাঁ, এবং তিপ্রামো থাকে 9 থেকে 16। 9 থেকে 16 মানেটা কি? হ্যাঁ, আমি বলে দিলাম যে 1 থেকে 60-এর মধ্যে পাবে। হ্যাঁ, অনেকটা এরকম 9 থেকে 16। এটা তো কোনো হিসেবই হলো না। হ্যাঁ, একটা তো কাছাকাছি ফিগারের মধ্যে আসতে হবে। তো এর জন্য আমার কাছে মনে হয় যে এটা এক্সিট পোলের মানে হিসেবটা একটা গোলমেলে ব্যাপার হয়, যেটা আমি সবটা মানে মেনে নিতে পারি না। নিশ্চয়ই, কিন্তু যেটা আপনি যেটা বললেন আপনার কথাও ঠিক, কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে বড় চ্যানেলগুলো বা ধরুন যে মিডিয়া হাউসগুলো যেগুলো সমীক্ষা করে, এক্সিট পোল দেয়, তার কিছুটা হলেও কাছাকাছি হয়, কারণ সাধারণ মানুষও কিন্তু ওই দিকেই তাকিয়ে থাকে যে তারাও ধারণা করতে পারে যে কি হতে চলেছে, এবং সেই বিষয়টার দিকে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা দেখব যে তাদের ধারণা বা তাদের যে এক্সিট পোল সেটা কিছুটা হলেও কিন্তু মিলে যায়। সেক্ষেত্রে কি বলবেন? না, সেটাই তো আমি বলছি যে অনেক সময় মিলে যায়, হ্যাঁ, অনেক সময় মিলে যায় না। হ্যাঁ, অনেক সময় মিলে যায় এবং অনেক সময় মিলে যায় না। হ্যাঁ, আমি সেই জায়গাটাই স্টিক করছি। কাজেই সেটাকে বেদ বাক্য হিসেবে ধরে নেওয়া যায় না। কিন্তু যেহেতু সবগুলো করেছে, এখানে আমাকেও মানে অনেকটা কনফিউজ করে ফেলেছে। ঠিক। ওই যে সংস্কৃতে একটা গল্প আছে না, যে একটা লোক একটা ছাগল কাঁধে করে নিয়ে যাচ্ছিল, তো পরপর 3-4জন বলল যে আপনি কেন কুকুর কাঁধে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, তখন সে ছাগলটাকে নিচে ফেলে সে চলে গেল। হ্যাঁ, আর সেটা তারা লুটে নিল। তো এইরকম, কিন্তু সবাই মিলে এইরকম কেন করছে? এতটা মানে একটু বেশি বেশি আমার কাছে। নিশ্চয়ই, আমরা এবারে যাব সন্দীপ বাবুর কাছে, যে বিষয়টা নিয়েই আমরা কথা বলছি, যে এক্সিট পোল, এই আজকের যে এক্সিট পোল বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে, সেই এক্সিট পোল নিয়ে আপনার কি মতামত? কতটা সঠিক হয়েছে এই এক্সিট পোল, বা যে রায় আমরা পেতে চলেছি 2রা মার্চ সেদিন, সেটার সঙ্গে এটার কতটা মিল থাকবে, কি বলবেন? এখন পর্যন্ত আমি যতটুকু স্টাডি করেছি, 18 সালে নির্বাচনও করেছিলাম, আমার বামপন্থী বন্ধুরা আমাকে অনেক গালমন্দ করেছিলেন যে দেওয়াল লিখন বামপন্থীরা পড়তে পারছেন না। এবারে এখন পর্যন্ত যতগুলো মানে এজেন্সি এই এক্সিট পোল করেছেন ত্রিপুরার নির্বাচন নিয়ে, তার মধ্যে যেগুলো আমার বন্ধুবর বললেন এগুলো আমাদের হাতে এসছে, যেমন ধরুন জি নিউজ, এমবিবি ইউনিভার্সিটি, ইন্ডিয়া টুডে, হ্যাঁ, সিমিলারলি আজ তাক, ওরা যারা করেছে তারা কিন্তু সবাই একসঙ্গে গিয়ে কিন্তু একই সেট আপ অফ পিপুলকে একই প্রশ্ন নিয়ে নিশ্চয়ই যাননি, তারা তাদের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি গেছেন। এতে সংখ্যার ব্যাপারে কন্ট্রাডিকশন আমার বন্ধু জয়ন্তবাবু যেটা করছেন এটা হতেই পারে, কারণ এক একজন এক এক রকম দিয়েছে। জি নিউজ দিচ্ছে 29 থেকে 36, হ্যাঁ, আপনার এমবিবি ইউনিভার্সিটি দিচ্ছে 34 থেকে 39 শাসক দলকে, আজতক দিচ্ছে 36 থেকে 45, হ্যাঁ, তারপর আপনার কি বলে ইন্ডিয়া টুডে 36 থেকে। তো এরা তো প্রত্যেকের সঙ্গে একটু ডিফারেন্স। তারাও যেটা বলছেন যে শাসক দল সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত, ইন্ডিয়া টুডে বলছে একটা হাইয়েস্ট বিজেপি পেতে পারে 45, আর যদি লোয়েস্ট আমরা ধরি, কে জানি একটা বলেছে কোন চ্যানেল দেখলাম যে 29 সম্ভবত, ইয়েস আই গট ইট, জি নিউজ বলছে ত্রিপুরার ক্ষেত্রে সর্বনিম্ন বিজেপি পেতে পারে 29। ঠিক আছে, এই যে মাঝখানের যে গ্যাপটা ফ্রম 29 to 45, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, এটাই হচ্ছে ম্যাজিক ফিগার, 29 to 45। এখন 29 to 45, 29 যারা পৌঁছে যাবেন, যদি বিজেপি শাসক দল পৌঁছেন, ধরে নেওয়া যাবে তারাই সরকার করছেন। নিশ্চয়ই। সিমিলারলি আপনি লক্ষ্য করে দেখবেন, যদি এমবিবি ইউনিভার্সিটি তাদেরটা রিলাই আপন করি, 9 থেকে 14 বিরোধী দলকে দিচ্ছে, আজতক দিচ্ছে বিরোধী দলকে দিচ্ছে, সেটা হচ্ছে আপনার লেফট এবং কংগ্রেস 6 থেকে 11, 6 to 11। এটা আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, এটা আমি ওদের সঙ্গে মানতে পারলাম না, নিশ্চয়ই তারা সাইন্টিফিক্যালি করেছেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ভোটের পার্সেন্টেজ ভিত্তিতে তারা আফটার ইলেকশন করেছেন সার্ভে, আগে দিয়েছিলেন ওপিনিয়ন পোল, কিছু চ্যানেল এখন দিচ্ছেন এক্সিট পোল। তারা বলছেন যে শাসক দলই সুবিধাজনক জায়গায়, এবারের নির্বাচনে শাসক দলই
সুবিধাজনক জায়গায় আছে। এখন এবারে ত্রিপুরার ভোটটা মূলত হয়েছে আমার দৃষ্টিতে এই এক্সিট পোলে, নিশ্চয়ই তারা এই প্রশ্নগুলো রেখেছেন ভোটারদের কাছে, সম্মানীয় ভোটারদের কাছে, যে উন্নয়ন না ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি দিয়ে তো আপনার যার নুন আনতে পান্থা পুরায়, তার কাছে তো ডেমোক্রেসি একেবারেই অর্থহীন, কারণ তার দিনের শেষে এট দ্য এন্ড অফ দি ডে তার মানে অন্ন বস্ত্র বাসস্থান তার কাছে ইম্পর্টেন্ট। সেদিক থেকে যদি বিজেপি এই ভোটারদের কাছে মার্কেটিং করতে পারে যে আমরা বেনিফিশিয়ারিকে সুবিধা দিয়েছি, এসএসজি গ্রুপ দিয়েছি, আমরা চাল বিনা পয়সায় দিয়েছি, তারপর 5 বছরের একটা সরকার, আমাদের 2 বছর চলে গেছে করোনাতে, 3 বছরের এই সরকারের মানদণ্ডের ভিত্তিতে আপনারা বিচার করবেন। সিমিলারলি আদার সাইড অফ দি কয়েন যারা বলছেন, যেমন আমি পড়ছিলাম কিছুক্ষণ আগে, নির্বাচনে যাওয়ার আগে আমাদের বিরোধী দলের সম্পাদক জিতেন চৌধুরী, উনি সাংবাদিক বন্ধুদের বলছেন যে সত্যিকার অর্থে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন গণতন্ত্র বিপন্ন, তার একটা উদাহরণ কি? উনি একটা ভালো উদাহরণ দিয়েছিলেন যে খেলার মাঠে তো একই বল নিয়ে সবাই দৌড়ন, একই বল নিয়ে সবাই দৌড়চ্ছেন, তো এই বলটাই যদি ঠিক না থাকে তাহলে খেলার মাঠের এই যে মানুষ আসা, দর্শকরা আসা, খেলাটাকে উপভোগ করা, হ্যাঁ, এটাই তো মানে অবাস্তব হয়ে যায়। দ্যাট মিনস ইফ দেয়ার ইজ নো ডেমোক্রেসি, পিপল ক্যানট সার্ভাইভ। আর যদি পাবলিক সার্ভাইভ না করতে পারে তাহলে তার অস্তিত্ব সংকট হয়ে যাবে, সেখানে অন্ন বস্ত্র বা বাসস্থান টোটালি অর্থহীন। এখন এক্সিট পোলে আজকে যারা শাসক দল তারা নিশ্চয়ই উৎসাহিত হবেন, এবং উৎসাহিত হওয়ার মতো ঘটনা, এটা ঘটনা, এই এক্সিট পোল তারা রিলাই করে তারা উৎসাহিত হবেন। সিমিলারলি আমার বন্ধু ওর দীর্ঘদিন সমানে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত এবং দীর্ঘ পথ উনি অতিক্রম করে এসছেন এই সাংবাদিকতা করতে করতে। সমস্ত ক্ষেত্রেই যে উনি হি হ্যাজ রাইটলি পয়েন্টেড আউট যে সমস্ত ক্ষেত্রেই যে এক্সিট পোল টু মিলে যাবে, নট দ্যাট, এটা একটা ইঙ্গিত, এটা একটা ইঙ্গিত। তবে এই ইঙ্গিত যদি সত্যিকার অর্থে অন সাইন্টিফিক বেসিস এবং শাসক দলকে এই জায়গায় নিয়ে পৌঁছায়, তাহলে আমি ধরে নেব, আমি ব্যক্তিগতভাবে ধরে নেব আমাদের যারা গণদেবতারা তারা উন্নয়নটাকে বেছে নিয়েছেন, নট দ্য ডেমোক্রেসি। কারণ কোনো আপনি লক্ষ্য করে দেখবেন সেটা হচ্ছে কোনো মানে এজেন্সি যারাই স্টাডি করছেন তারা কিন্তু কোথাও এই যে জোট কংগ্রেস এবং সিপিআইএম এর জোট, তাদেরকে কিন্তু কোথাও দেখাচ্ছেন না যে তারা সংখ্যাগরিষ্ঠতার প্রায় কাছাকাছি। শাসক দলকে কেউ দেখাচ্ছেন 29, কম ম্যাক্সিমাম 45। তার মানে যে কোনো ভাবে বুঝতে পারি আমরা সাধারণ মানুষ হিসেবে যে শাসক দল একটা বেটার পজিশনে, শাসক দল বর্তমানে। কিন্তু কোন বিরোধী দলকে সিপিএম প্লাস দ্যাট ইজ কংগ্রেস কোথাও বলছে না যে একেবারে ধরুন 26, 27 কি 28 কি এরকম ধরুন 30 মানে কি অ্যামাউন্টস টু 0, 31 মিনস 100। হ্যাঁ, আমাদের এখানে 60 সিটের মধ্যে 31 হচ্ছে 100। যিনি 31 পাবেন উনি ম্যাজিক ফিগার, যিনি 30 পাবেন উনি আর ম্যাজিক ফিগারটা টাচ করতে পারলেন না। তো সেই ক্ষেত্রে কেউই কিন্তু দিচ্ছেন না তাদেরকে। তো তাদেরও ক্ষেত্রে আমার বন্ধু যে কথাটা সুর ধরেছেন সেই সুর মিলিয়ে আমি বলতে পারি যে তাদের ক্ষেত্রেও যারা অপোজিশন আমাদের রাজ্যে বর্তমানে কংগ্রেস এবং জোট, তাদেরকেও এট দিস স্টেজ বাই সিইং দিস সর্ট অফ থিংস ডিসহার্টেন হওয়ার কিছু নেই। অথবা আরেকটা বিনম্র অনুরোধ রাখবো আপনাদের চ্যানেলের মাধ্যমে, একসঙ্গে অনেকগুলো চ্যানেল আপনারা এটাকে লাইভ টেলিকাস্ট করছেন, যে নতুন করে আর কোনো রিউমার মার্কেটে ছড়াবেন না যে যেই জয়যুক্ত হন যে কাউন্টিং হলে গোলমাল হয়েছে, কাউন্টিং হলে ঢুকতে দেওয়া হয়নি, কাউন্টিং এ, কারণ ইলেকশন কমিশন এখন পর্যন্ত প্রত্যেকটি রাজনৈতিক দল আফটার কমপ্লিশন অফ দি ইলেকশন অ্যান্ড ডিউরিং দ্য প্রসেস অফ ইলেকশন তারা নির্বাচন কমিশনের ভূমিকাকে টাইম এন্ড এগেইন বলেছেন এটা সদার্থক। তো সেই ক্ষেত্রে আর শেষ বেলায় নির্বাচন কমিশনকে কলঙ্কিত না করার জন্য যারাই শাসক হবেন, যারাই বিরোধী হবেন, না করাটাই আমার মনে হবে শ্রেয়। কারণ এখন একটা রিউমার আজকে কালকের মধ্যে, আজকে রাত্রে থেকে ধরুন কালকের মধ্যে মাঝখানে একটি দিন ছড়িয়ে দেওয়া হতে পারে, দেখবেন কাউন্টিং, তাতে কি হবে? Those who are the counting agent, those who are the grassroots fighter of any political party, কিছুটা হলো তো তাদের পরিবারের মা বাবা ভাই বোন কিংবা স্ত্রী বলবেন তুমি কাউন্টিং এ যেও না। তাতে গিয়ে কি হবে? গণতান্ত্রিক পরিবেশে যে এই যে মুক্ত বাতাসের যে ইয়েটা আমরা নিয়েছি নির্যাস এই বিগত টোটাল প্রসেস 1 মাস সমানে, এটা তো অনেকটা বিষাক্ত হয়ে যাবে। তাই
যারাই রাজনীতিক দল, শাসক দলও অত উৎসাহী হয়ে আমরা এসে গেছি দেখে নেবো, দে শুড নট আটার দিস সর্ট অফ থিংস, অর দ্যাট যারা বর্তমানে আছেন কালকে তারা শাসক হতে পারেন, এই টোটাল রেজাল্টেই ভুল প্রমাণিত হতে পারে। তারাও যাতে কাউন্টিং এ যারা যাবেন তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি সহানুভূতি এবং তাদের প্রতি সহমর্মিতা, যারাই শাসক যারাই বিরোধী হবেন রাখেন, এবং যথেষ্ট সম্মানের সঙ্গে সরকার এবং প্রশাসন, আমি লক্ষ্য করছি যে টাইম এন্ড এগেইন, আজকে আমি দেখলাম যে আপনারাও নিশ্চয়ই মিডিয়া কভার করেছেন, দেখলাম যে আগরতলা ক্লাব ফোরাম তারা একটা বিশাল কাজ করেছেন। আজকেও সমাজের বিভিন্ন স্তরের লোক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আজকে তারা একটি প্রেক্ষাগৃহে একটি মিটিং করেছেন, যে নির্বাচনের রেজাল্ট হোয়াটসএভার মেবি, যার পক্ষে যাক যার বিপক্ষে যাক, পিস ইজ দ্য মেইন থিং। এই স্লোগানটা যদি আজ থেকে আরো 10 বছর আগে, আজ থেকে আরো 15 বছর আগে, আজ থেকে 20 বছর আগে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে এই বোধোদয়টা হতো যে রেজাল্ট হোয়াটসএভার মেবি, বিজেপিও বলছেন শান্তি রক্ষা করতে হবে, বিজেপি তো বয় অফ ইয়েস্টারডে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, দে আর দ্য বয় অফ ইয়েস্টারডে, মাত্র 5-6 বছরের জন্ম, হ্যাঁ, নাবালকত্ব তাদের যায়নি। তারাও বলছেন, যারা দীর্ঘদিন শাসক ছিলেন কংগ্রেস এবং সিপিএম, তারাও বলছেন তাদের মধ্যে যদি এই বোধোদয়টা অনেক আগে হতো, অনেক মার কোল খালি হতো না। এবং আফটার রেজাল্ট হয়তো আমরা বলতে পারবো এই যে জোট, এই জোটটাকে ওই এফেক্টেড পরিবারগুলো গণতন্ত্রের নামে যারা আজকে ধ্বজা উড়াচ্ছেন তাদেরটা কতটা অ্যাকসেপ্ট করেছেন, অর দ্যাট শাসক দল তাদের উন্নয়নের যে ইয়েটা প্রপাগান্ডাটা সেটাকে কতটুকু মার্কেটিং করতে পেরেছে এট দিস স্টেজ দাঁড়িয়ে, তাই বলতে পারি। একদম। আমরা দর্শকদের জন্য অবগতির জন্য যেটা জানাবো যে কুরুক্ষেত্রের যে এক্সিট পোল আজকের এই অনুষ্ঠানের পরেই কিন্তু আমরা টেলিকাস্ট করব আপনাদের সামনে চলে আসবে কুরুক্ষেত্রের নিজস্ব যে এক্সিট পোল আমরা দেব আপনাদের সামনে। যাব পরের প্রশ্নে জয়ন্ত বাবুর কাছে, যে তিপ্রামথা বিগত 2-3 বছর ধরে রাজ্যে একটা ফ্যাক্টর হয়ে উঠেছে, সেই তিপ্রামথার যে আমরা আজকের যে এক্সিট পোলে দেখলাম তাদের যে সিট সংখ্যা সেটা যদি সত্যি হয় তাহলে তাদের একার পক্ষে নিশ্চয়ই সম্ভব হবে না রাজ্যে শাসক হিসেবে উঠে আসা। তারা কাদের সঙ্গে জোটে যাবে বলে মনে করেন আপনি? না, প্রথমত হচ্ছে এই যে একটা ধারণা বাজারে খুব ছড়িয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে কেউই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। নিশ্চয়ই। হ্যাঁ, এবং এখানে একটা ট্রাই কর্নার্ড একটা কন্টেস্ট হচ্ছে। একদিকে আছে কংগ্রেস সিপিএম এর অ্যালায়েন্স, অন্যদিকে বিজেপি আইপিএফটি, মূলত বিজেপি তাদের অ্যালায়েন্স, এবং তিপ্রামথা, যারা মানে সবাই তাদেরকে ভোটের আগে তাদের দলে সামিল করার চেষ্টা করেছে, কিন্তু তারা কখনো যায়নি, কারোর কাছে যায়নি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তারা কোন দিকে যাবে। এই প্রশ্নটা যদি এই এক্সিট পোল, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠ, মানে বিজেপি আইপিএফটি জোট, হ্যাঁ, তাহলে তো কোথাও যাওয়ার প্রশ্ন আসছে না। হ্যাঁ, তাকে বিরোধী দলেই বসতে হবে। হ্যাঁ, বিরোধী দলেই বসতে হবে। এখন যদি কোনোভাবে হাং অ্যাসেম্বলি হয়ে যায়, হ্যাঁ, ধরুন এখানে একটা জায়গায় দেখিয়েছে যে বিজেপি 29টা পেতে পারে, হ্যাঁ, এটা যদি সত্যি হয় যে 29টা পেয়েছে, তখন কিন্তু তিপ্রামথার দ্বারস্থ হতে হবে। ঠিক, হ্যাঁ, দ্বারস্থ হতে হবে। এবং তারা যদি জোট না করে, সেই ক্ষেত্রে অনেক কিছুই হতে পারে, কারণ ভারতবর্ষে তো হর্স ট্রেডিং বলে একটা কথা আছে। হ্যাঁ, তো ঘোড়া তো কেনা বেচা হয়, আর তিপ্রামথা থেকে সেটা কিনতে সুবিধে হয়, মানে হবেই আমি বলছি না, এটা এই কারণে যে এই দলটা কিন্তু আনরেজিস্টার্ড পার্টি। ঠিক, হ্যাঁ, মানে ইলেকশন কমিশন থেকে সিম্বল পেয়ে যেভাবে রেজিস্টার্ড পার্টি হয়, সেই তকমাটা কিন্তু তার নেই। হ্যাঁ, কাজে অন্যখানে লাইবিলিটিও নেই, ভয়ও নেই, অ্যান্টি ডিফেমেশন আর অ্যান্টি ডিফেকশন বিলের মধ্যেও পড়ছে না। হ্যাঁ, কাজেই সেই সুযোগটা থাকছে। কিন্তু এখানে তো সবগুলোই দেখাচ্ছে যে, শুধু একটা চ্যানেল দেখাচ্ছে যে 29টা পেতেও পারে, কিন্তু সবাই তো ওদের পাল্লা ভারী করে রেখেছে। তো সেই ক্ষেত্রে তো তিপ্রামথাকে, যদি সেটা সত্যি হয়, তাহলে বিরোধী আসনেই তাদেরকে বসতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু এখন নানা রকম ব্যাপারগুলো চলে আসছে, যে কংগ্রেস এবং সিপিএম এর যে জোটটা হয়েছে, হ্যাঁ, সেখানে কংগ্রেসের ভোটটা কি সত্যি সত্যি সিপিএম এর পক্ষে গেছে কিনা। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলও এরকম একটা অ্যালায়েন্স হয়েছিল,
যদিও আমি মনে করি যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ত্রিপুরার অবজেক্টিভ কন্ডিশনগুলো ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলও কিন্তু কংগ্রেসের ভোটটা কখনো সিপিএম দিকে যায়নি, সিপিএম এর ভোটটা কংগ্রেসের দিকে গিয়েছে। হ্যাঁ, তো সেটা গেছে কিনা সেটাও একটা মানে গবেষণার বিষয়। বা আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে আমরা যাই এক্সিট পোল করলাম, গণদেবতার রায় তো এখন ইভিএম এর মধ্যে আছে, আর ইভিএম বন্দী হয়ে আছে স্ট্রং রুমের মধ্যে। হ্যাঁ, কাজে আমরা যদি তাদেরকে কাউকে বাড়িয়ে দিই, হ্যাঁ জিতিয়ে দেই, হ্যাঁ এতেও কিছু যায় আসে না, কারণ 2 তারিখেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। কিন্তু এই এক্সিট পোলের পরে, হ্যাঁ যেটা সন্দীপ দা খুব সুন্দরভাবে বললেন, যে একটা ভায়োলেন্স হওয়ার কথা, যে আমরা এসে গেছি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, কারণ নির্বাচনের পরেই কিছু কিছু পোল রিলেটেড ভায়োলেন্স হয়েছে। হ্যাঁ, তো এইসব নিয়ে যদি একটা বাড়াবাড়ি হয়, তাহলে সেটা হবে খুবই মানে অমঙ্গলজনক আমি বলবো। হ্যাঁ, সেটা একটা আশঙ্কার বিষয়। এই এক্সিট পোলে কিন্তু সেই আশঙ্কাটাকে একটু উস্কে দিয়েছে। নিশ্চয়ই। আমরা পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের কুরুক্ষেত্রের যে এক্সিট পোল দর্শকদের সামনে আমরা তুলে ধরবো স্ক্রিনের মধ্যে। আপনারা দেখুন, কুরুক্ষেত্রের নিজস্ব যে সার্ভে, সেই সার্ভে অনুযায়ী কিন্তু এই এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। যে এক্সিট পোল আমাদের সামনে এসেছে কুরুক্ষেত্রের তরফে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি অর্থাৎ শাসক দল, রাজ্যের যে শাসক দলের পাল্লা কিন্তু এক্ষেত্রে ভারী। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 30 থেকে 35টা সিট কিন্তু পেতে পারে বিজেপি, এবং সেক্ষেত্রে যারা এর পরে রয়েছেন তিপ্রামথার সিটও কিন্তু এখানে 11 থেকে 16টা হতে পারে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে রয়েছে আরেকটা যে দল সিপিএম এবং কংগ্রেসের এবারের যে জোট, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এক্ষেত্রে সিপিএম এরই পাল্লা ভারী, এবং সেই ক্ষেত্রে 9 থেকে 14টা সিট তাদের দখলে যেতে পারে। কুরুক্ষেত্রের এই নিজস্ব এক্সিট পোল আপনাদের সামনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সিট পোল, সেই এক্সিট পোলের যে সিট সংখ্যা বিজেপির ক্ষেত্রে 30 থেকে 35টা, সিপিএম এর ক্ষেত্রে 9 থেকে 14টা, এবং তিপ্রামথার ক্ষেত্রে 12 থেকে 16টা সিট কিন্তু তারা পেতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। কিন্তু কি হতে চলেছে বা কি হতে পারে সে বিষয়টা কিন্তু 2 মার্চের 2 তারিখ যেদিন ভোট গণনা, সেদিন কিন্তু আমাদের সামনে একেবারেই স্পষ্ট হয়ে যাবে। আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে এক্সিট পোল আমাদের কুরুক্ষেত্রের কি হতে পারে। আপনারা দেখছেন সরাসরি আপনাদের স্ক্রিনে। আমরা যাব পরের প্রশ্নে, সন্দীপ বাবুর কাছে। যে বিষয়টা আমরা অনেকদিন ধরে লক্ষ্য করেছি, বিগত কিছু বছর ধরে রাজ্য রাজনীতিতে একটা নতুন দলের আবির্ভাব হয়েছে, এবং সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের আজকের যে এক্সিট পোল, সেই এক্সিট পোলে কিন্তু তাদের কোনো চিহ্ন মাত্র নেই। তাদের যে আস্ফালন, সেই আস্ফালনের কিন্তু বিন্দু মাত্র চিহ্ন এই এক্সিট পোলে দেখা যায়নি। কি বলবেন, কি মতামত আপনার? না, নির্বাচনে বা নির্বাচনের আগে মানে খুব সদার্থক ভূমিকা তো ওরা নেয়নি, নির্বাচনটাকে ওরা সিরিয়াসলি নেয়নি। মমতা ব্যানার্জি আগরতলা শহরে এসে রোড শো করে গেলেন, তাতেই যদি মনে করেন সব লোক ধন্যরাজার পূর্ণ দেশ বলে একেবারে গণদেবতারা গিয়ে ব্যালট বাক্সে ভোট দিয়ে দেবেন, এটা তো আশা করা যায় না। ধারাবাহিকভাবে সিপিএম এই রাজ্যে আছে, হ্যাঁ 5 বছর সিনসিয়ারলি বিজেপি শাসক দল ময়দানে আছে, কংগ্রেস দীর্ঘদিনের, কংগ্রেসের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে। আপনি হঠাৎ করে এসে একটা রোড শো করে যদি মনে করেন টোটাল সিট নিয়ে নেবেন, আমি তো বাইরের চ্যানেলগুলো দেখেছি আজকে সারাদিন, হ্যাঁ এবং লোকাল চ্যানেলগুলো দেখেছি, তারা ম্যাক্সিমাম আপনার 1 থেকে 2% ভোট দিচ্ছে, অ্যান্ড আদার্স ইট ইনক্লুডস দ্য তৃণমূল কংগ্রেস। এটা তৃণমূল কংগ্রেসকেও ইনক্লুড করে। তো আমার মনে হয় না খুব বেশি ওরা এফেক্ট করতে পারবেন। মার্জিনালি হয়তো 1-2 সিটে গিয়ে কি হবে দেখবেন, জয় পরাজয়ের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা হঠাৎ করে হয়ে যাবে। কিরকম? দেন দে উইল ক্লেম যে আমরা তো একটা নির্ণায়ক ভূমিকা নিয়েছি। ধরুন কোনো লোক 300 ভোটে হেরে গেলেন,
সেক্ষেত্রে ওই কনস্টিটিউয়েন্সিতে যদি তাদের জামানতও চলে যায়, তারা দেখা গেল 600 ভোট পেয়ে গেলেন কি 700 ভোট, তো সেই ক্ষেত্রে তারা তো বলবেন যে নির্ণায়ক ভূমিকা। কিন্তু রাজ্যের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে তাদের খুব একটা প্রভাব কাজ করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। একদমই ঠিক। জয়ন্তবাবুর কাছে যে বিষয়টা নিয়ে যাব, যে আমরা দেখেছি যে আজকের যে এক্সিট পোল আমাদের সামনে এসেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সিপিএম, এক্ষেত্রে সিপিএম এর যে এক্সিট পোল রয়েছে সেক্ষেত্রে তাদের যে সিট সংখ্যা 9 থেকে 14টা এখানে দেখানো হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা যদি ধরি যে সিপিএম এবং কংগ্রেসের যে জোট তৈরি হয়েছিল সেই জোটের ক্ষেত্রে সিপিএম এরই কিন্তু পাল্লা ভারী, সেক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা ঠিক কোথায়, কি বলবেন? যেখানে এটা 9 থেকে 14টা একটু বেশি কম মনে হচ্ছে আমার কাছে। মানে সাধারণভাবে আমি বলছি ঠিক। আর মানে কংগ্রেস কটাই বা পেতে পারে। প্রথম কথা হচ্ছে যে 20টা রিজার্ভ সিটে তো ওদের কোনো কিছু নেই, একটাও পাওয়ার কথাও নয়। আর 13টা যেটা দিয়েছে, সরি, তো সেখানেও আমার মনে হয় না যে 2-3টের বেশি ওরা পাবে। হ্যাঁ, কাজে যা করতে হবে সেটা সিপিএমকেই করতে হবে। হ্যাঁ, তাদের কিন্তু সংগঠন রয়েছে মানে উপজাতি জনগোষ্ঠীদের মধ্যেও এবং বাঙালিদের মধ্যেও, কিন্তু সেখানে একেবারে মানে ওদের কেউ বলছে 6 থেকে 11টা বা কেউ বলছে এরকম, এটা আমার কাছে একটু বেশি কম মনে হচ্ছে। সেটা কিন্তু একটা জিনিস এটাও ঠিক যে সবগুলো চ্যানেল যেভাবে মানে এটা বলছে তাদের এক্সিট পোল, মানে সেখানেই একটা মানে সন্দেহ উকি মারছে। ঠিক। হ্যাঁ, যে তারা যেভাবে সার্ভেটা করেছে, যদিও ওটা মানে র্যান্ডমাইজ করে করা হয়েছে, হ্যাঁ, কিন্তু ওই যেটা সন্দীপদা বললেন যে ওরা তো ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের কাছে গিয়েছিল। নিশ্চয়ই। একটা জিনিস হতে পারে আইদার দে আর ভেরি মোটিভেটেড, আর না হলে তারা এক্স্যাক্টলি এটাই পেয়েছে। হ্যাঁ, তো আমার মনে হয় না যে কেউ কারোর সঙ্গে শেয়ারিং করেছে, মানে এটা করবে না অন্তত। নিশ্চয়ই। হ্যাঁ, প্রফেশনালি দেখতে গেলে তো সেই দিক থেকে একটা তো মানে আমার নিজস্ব ধারণাটাকে একটু পাল্টে যাচ্ছে। যেটা আমি বলছি যে হাং পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা এবং তীব্রামথা যেদিকে যাবে, তারাই মানে সরকার গঠন করবে। হ্যাঁ, বা এরকম 20 থেকে 25টাও যদি বিজেপি পায় তাদের পক্ষে সরকার গড়াটা অনেক বেশি সুবিধাজনক। হ্যাঁ, যেটা সিপিএম এর থেকে মানে নয় বেশি, সিপিএম সেটা করতে পারবে না। এটা পারবে না এই কারণে, যদি তীব্রামথা যাবেই বা কেন সিপিএম এর কাছে, হ্যাঁ, কারণ কনস্টিটিউশনাল সলিউশন তো সিপিএম এই মুহূর্তে দিতে পারছে না। সেটা আর একটা হচ্ছে যে জানি না, অনেক ক্ষেত্রেই আমাদের মানে দেশে অভিযোগ থাকে যে টাকার খেলা হয়, তো সেখানেও তারা পিছিয়ে যাবে। তো এই রকম মনে হচ্ছে আর কি। নিশ্চয়ই। আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, এবং বিরতির পরে কিছু গুরুত্বপূর্ণ ডেটা নিয়ে আসবো আপনাদের সামনে। সঙ্গে থাকুন কুরুক্ষেত্রের। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है, संकल्प किसका मजबूत है, विपक्ष में किसका विश्वास है, किसकी नीतियों में राजनीति है, पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार। अब की बार त्रिपुरा में किसकी सरकार, जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है, संकल्प किसका मजबूत है, विपक्ष में किसका विश्वास है, किसकी नीतियों में राजनीति है, पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार। अब की बार त्रिपुरा में किसकी सरकार, जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023।
এলাম বিরতির পর। আপনারা দেখছেন কুরুক্ষেত্র 2023। বিগত 2 মাস ধরে আমাদের যে সার্ভে, সেই সার্ভে অনুযায়ী কিন্তু আমরা আজকের কুরুক্ষেত্রের পক্ষ থেকে এই এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমাদের যতটা ধারণা যে রাজ্যের ইতিহাসে এই প্রথমবার হতে চলেছে যে এক্সিট পোল, সেটা কিন্তু আগামী 2রা মার্চে যে গণনা হবে, সেই গণনার পরে যে রায় আমরা পাবো তার সঙ্গে মিলে যেতে পারে আমাদের এই এক্সিট পোল। সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট আশাবাদী, কারণ আমাদের যে বিগত দিনের যে কাজ, বিগত দিনের যে সমীক্ষা, সেই সমীক্ষার উপরে ভর করেই কিন্তু আজকের এই এক্সিট পোল আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ফিরে আসব প্রশ্নে। আমি যাব সন্দীপ বাবুর কাছে। যে বিষয়টা নিয়ে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, আমাদের যে এক্সিট পোল, আজকের যে এক্সিট পোল ত্রিপুরা বিধানসভা নির্বাচনে, সেই এক্সিট পোলে যে বিষয়টা উঠে আসছে যে বিভিন্ন জায়গা থেকে যে বিজেপির পক্ষে কিন্তু পাল্লা ভারী, তাদের যে সিট সংখ্যা, সেই সিট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি দেখাচ্ছে বিভিন্ন জায়গাতে। এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে মিডিয়া হাউসগুলিকে নাকি ক্রয় করা হয়েছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? কারণ ইতিমধ্যে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। কি বলবেন সন্দীপ বাবু? আপনি যদি এক্সিট পোলের যারা বাইরের চ্যানেলগুলো আছে, আমাদের এখানে লোকাল একটি, সেটা হচ্ছে এমবিবি ইউনিভার্সিটি, তারা বাইরের একটা কনসার্নের সঙ্গে মিলে করেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা ফিগার দেখে আপনি দুপক্ষে বক্তব্য রাখতে পারবেন। একটা ফিগার যদি দেখেন, পক্ষে বলতে পারবেন, বিপক্ষ বলতে পারবেন। যে মিডিয়া হাউস ইজ পারচেজড, যারা মানে হেরে যারা বিবৃতি দেবেন তারা বলবেন, কিংবা কালকে যারা বিবৃতি দেবেন বা আসবেন আপনাদের স্টুডিওতে তারা বলবেন মিডিয়া ইজ পারচেজড। আর যারা আসবেন আরেকটা গ্রুপ, তারা বলবেন মিডিয়া ওয়াজ নট পারচেজড, তারা ইন্ডিপেন্ডেন্টলি করেছে। সেটা একটা ফিগার থেকে, ত্রিপুরার ইলেকশনের ফোরকাস্টের একটা ফিগার থেকে ইট উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। যেমন এমবিবি ইউনিভার্সিটি, তিপ্রা মাথা 11 থেকে 16, জি নিউজ 11 থেকে 16 তিপ্রা মাথা, আজতক 9 থেকে 16, হ্যাঁ তিপ্রা মাথা। তাহলে আপনি লক্ষ্য করে দেখুন, সর্বনিম্ন 9, সর্বোচ্চ তিপ্রা মাথা পাচ্ছে 16। এখন মিডিয়া হাউস যারা বলবেন, একই এই স্ট্যাটিস্টিক্স দুপক্ষকে একসঙ্গে মানে যার যার বক্তব্যকে জাস্টিফাই করবে। যদি আমি বলি মিডিয়া হাউসকে পারচেজ করে কিংবা মিডিয়া হাউসকে মোটিভেটেড করে অর দ্যাট সামহাউ ম্যানেজ করে, হ্যাঁ তাদের দিয়ে এই স্ট্যাটিস্টিক্স গুলো করানো হয়েছে, তাহলে সত্যি কথা করানো হয়েছে। কারণ নাইলে সবার ইয়েতে 16 কি করে আসে? আপনি এই জায়গাটা তো যিনি বলবেন যে না তাহলে 16 আসতে পারে না, আবার যিনি বলবেন যে মিডিয়া হাউসকে কখনো কেউ প্রভাবিত করেনি। আপনি যেমন কিছুক্ষণ আগে বলছিলেন, আপনাদের এই যে কুরুক্ষেত্র, আপনারা 7টা চ্যানেল এট এ টাইম করছেন এখন, হ্যাঁ এই কুরুক্ষেত্রের 2 মাসের ফসল, আপনাদের 2 মাসের চেষ্টার ফসল এই যে স্ট্যাটিস্টিক্স আপনারা যেটা কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখিয়েছেন। সেই ক্ষেত্রে যারা বলবেন যে না, তারা বলবেন ইন্ডিপেন্ডেন্টলি করে দেখেই এনবিবি ইউনিভার্সিটি যে কথা বলছে, আজতক যে কথা বলছে, কিংবা জি নিউজ যে কথা বলছে, কিংবা আপনার কুরুক্ষেত্র যে কথা বলছে, সবাই বলছে 16। দ্যাট মিনস ম্যাক্সিমাম 16 মানে কি কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই। মিডিয়া হাউস ওয়াজ নট পারচেজ অর সামহাউ ম্যানেজ অর দ্যাট মোটিভেটেড উইথ এনি রেজাল্ট অর স্ট্যাটিস্টিক্স। যা এসছে গ্রাউন্ড রিয়েলিটি, তার ভিত্তিতেই তারা টেলিকাস্ট করছে। তার মানে আপনি পক্ষেও বলতে পারবেন, বিপক্ষেও বলতে পারবেন। এই একটা স্ট্যাটিস্টিক্স আমাকে মানে পক্ষে বিপক্ষে বলার জন্য, যারা পক্ষে বলবেন তারাও বলবেন একরকম, বিপক্ষে বলবেন একরকম। আর এটা তো ঘটনা, এটা যদি স্ট্যাটিস্টিক্সটা গ্রাউন্ড রিয়েলিটিতে ধরুন 2 তারিখ 12টা কি 1টার পর যদি আসে, সর্বনিম্ন 29 শাসক দল, সর্ব হাইয়েস্ট হলো 45, কোন একটা চ্যানেল 45 দিয়েছে, আজতক 45 দিয়েছে। তা এই যদি রেজাল্ট হয়, সর্বনিম্নটাই আমি যদি ধরি, ধরুন 29 হলো তো শাসক দল সরকার করছেন, তাই না? তাদেরকে তো খুব একটা মানে ব্যাক পাওয়ার মতো কোনো প্রশ্ন নেই। আর যেটা যেমন কিছুক্ষণ আগে বললেন যে সেই ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক জায়গায় তিপ্রা মাথা, অনেকটা সুবিধাজনক জায়গায় শাসক বিজেপি দল। কেন? যে দলটি থেকে মানে আশা বা দরজা খোলা বা কারোর জন্য দরজা বন্ধ করে দেওয়া, তাদের ক্ষেত্রে তো কোনো দায়বদ্ধতা নেই। বিকজ তাদের ক্ষেত্রে দল বদলের আইন যেটা
because they are not registered or affiliated by the Election Commission of India. আঞ্চলিক দল হিসেবেও এখন পর্যন্ত হয়নি, এবারে নির্বাচনের পর হয়তো বা হবে ভোটের পার্সেন্টেজের হিসেবে। তো সেই ক্ষেত্রে শাসক দল একটা সুবিধাজনক জায়গায় থাকবে। কিন্তু এই স্ট্যাটিস্টিক্স যদি আমরা রিলাই আপন করি, মানে উইদাউট প্রেজুডিস যারা করেছেন তারা অনেক খেটে করেছেন। আপনারা কুরুক্ষেত্র, আপনারা দীর্ঘদিনের পরিশ্রমের ফসল, সেখানে আপনারাও দেখাচ্ছেন শাসক দল অনেকটা এগিয়ে। তো সেই ক্ষেত্রে যদি এই রেজাল্টের টোটালি মানে ডায়ামেট্রিক্যালি অপোজিট হয় যদি, উই ডু নট নো হবে কি না হবে, হতেও পারে নাও হতে পারে, তাহলে কিন্তু এই সমস্ত ফোরকাস্টিং এর বিশ্বাসযোগ্যতা জনগণের কাছে খুব তলানিতে গিয়ে ঠেকবে, আগামী দিন খুব তলানিতে ঠেকবে। তো সেই ক্ষেত্রে যারাই করেছেন কতগুলো ফ্যাক্টরকে তো তারা নিশ্চয়ই মাথায় রেখেছেন। যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে বিজেপি এবং তিপ্রা মাথাকে নিয়ে যদি আপনি 50টা প্রশ্ন নিয়ে যান, আমাদের রাজ্যের ক্ষেত্রে 50টা প্রশ্ন। কি প্রশ্ন? হিন্দু বাঙালির ক্ষেত্রে এক ধরনের হবে, মুসলিম বাঙালির ক্ষেত্রে এক ধরনের হবে, তিপ্রা মাথার ক্ষেত্রে ট্রাইবেলদের মধ্যে বিভিন্ন জনজাতি গোষ্ঠী আছে, তার মধ্যে ট্রাইবেলদের মধ্যে দেববর্মা কমিউনিটি যদি হয় সেটা একরকম রেজাল্ট শো করবে রিগার্ডিং তিপ্রা মাথা, সেটা যদি চাকমা হয় একরকম হবে, রিয়াং হলে একরকম হবে। তো কোশ্চেনারিজ এট র্যান্ডামই হোক কিংবা বাই কি বলবো সিলেকশনই হোক, তা নেওয়া যদি হয়, প্রশ্নগুলো কি ছিল সেগুলো আমরা জানি না, উই ডু নট নো। উন্নয়ন না ডেমোক্রেসি, টু রেস্টোর দ্য ডেমোক্রেসি, হোয়াট ওয়াজ দ্য কোশ্চেনারিজ? একই এলাকাতে একই বিধানসভা কেন্দ্রে, যেমন ধরুন আপনি ধনপুর কনস্টিটিউয়েন্সি, সেখানে মুসলিম ডোমিনেটেড আছে। আমার আগরতলা শহরের উপরে 7 রামনগর, 6 আগরতলা মুসলিম ডোমিনেটেড আছে। তো সেখানে আপনি হিন্দু বাঙালির কাছে যে কোশ্চেনারিজ রাখবেন, সেই কোশ্চেনারিজের যে উত্তর আসবে, এই সেম কোশ্চেন যদি আপনি মুসলিমের বিটারবন, মোল্লাপাড়া সেখানে গিয়ে রাখেন, কোশ্চেনারিজের উত্তরটা কিন্তু একেবারে টোটালি ডায়ামেট্রিক্যালি অপোজিট হবে। আমার বর্ডার গুলচক্কর, রাজনগর, জয়পুরে একই প্রশ্ন যদি রাখেন, আর যদি আপনি এসে আগরতলা শহরের টিআরটিসি চমুনিতে হিন্দু বাঙালির কাছে রাখেন একই প্রশ্ন, উত্তর কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? তো এখন এগুলোকে মিলিয়ে সবাই, আমি যেটা দেখছি সবাই এক জায়গাতে দাঁড়িয়ে, আপনি যে প্রশ্ন করছিলেন সেটার উত্তরই আমি এখনো বলছি, যে 16 কি করে একই জায়গাতে স্টিক করে যায় সবার ক্ষেত্রে। এটা এক হলে বলতে হবে যে মিডিয়া টোটালি পারচেজ, সব মিডিয়া একসঙ্গে বসে বলেছে বাবা তিপ্রা মাথাকে আর বাড়তে দিস না, তিপ্রা মাথা 16 20 মধ্যে যথেষ্ট রাখ, হ্যাঁ ম্যাক্সিমাম 16, অর দ্যাট তারা ইন্ডিপেন্ডেন্টলি করে, তারা গ্রাউন্ড রিয়েলিটি অ্যাপ্রিসিয়েট করে তারাই 16 পেয়েছেন, তারা তাই দিয়েছেন। এটা মানে, তবে যদি এটা কাছাকাছিও না যায়, একেবারে তারা যারা করেন, হ্যাঁ আমরাও স্টাডি করে বলি বিধানসভা, কালকে হয়তো বিভিন্ন জায়গায় বলবো, কালকে বলার মতো টাইম এসে যাবে, বিধানসভা কেন্দ্র ধরে রাজনৈতিক ব্যক্তিত্ব কে আসছেন কে না আসতে পারেন, সব প্রবাবিলিটি গুলো কালকে বলবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে যে এই যে স্ট্যাটিস্টিক্স গুলোর কাছেও যদি গিয়ে আমরা যারা ক্যামেরা বলছি, যদি আপনারা কুরুক্ষেত্র করেছেন বিভিন্ন সার্ভে, স্যাম্পল সার্ভে করে কাছাকাছিও যদি না যেতে পারেন, যেমন ধরুন আপনি সর্বনিম্ন শাসক দলকে দিয়েছেন সমস্ত সবাই 29, এখন যদি 26-27 শাসক দল না যেতে পারে কম, আর ওইদিকে দিয়েছেন 45, এখানে যদি অ্যাটলিস্ট 40-র কাছাকাছি, টুয়ার্ডস 40, হ্যাঁ যদি না যেতে পারেন, অ্যাটলিস্ট 38-39-এর কাছেও যদি না যেতে পারেন, বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সামনে এসে যাবে। নিশ্চয়ই। একই প্রশ্ন নিয়ে আমি যাব জয়ন্তবাবুর কাছে, যে বিষয়টা বারবার কিন্তু উঠে আসছে যে মিডিয়াকে কেনা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনার কি মতামত? সাধারণ মানুষের কাছে কি বার্তা যাবে এই প্রসঙ্গটা নিয়ে? আচ্ছা, একটা কথা আমি প্রথমে বলি, যেটা সন্দীপ দা বললেন যে এই যে 16টা তিপ্রা মাথা পাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ এখানে একটা সিমিলারিটি আছে। তো এর থেকে একটা আঁচ করা যায় যে মিডিয়াকে হয়তো পারচেজ করা হতেও পারে, হ্যাঁ। কিন্তু এই সম্পর্কে আমি একটা বলি যে এক্সিট পোল যারা করে সেটা কিন্তু মিডিয়া হাউসটা করে না, হ্যাঁ, এবং সরাসরি জার্নালিস্টরাও কিন্তু এর সঙ্গে যুক্ত থাকে না, হ্যাঁ। যারা সার্ভে করে, যারা সমীক্ষা করে, হ্যাঁ, তারা কিন্তু সাংবাদিক নয় মূলত, হ্যাঁ, তারা রিসার্চার, হ্যাঁ, এবং সেটা একটা প্রসিডিউর তৈরি করা হয়, এবং মানে র্যান্ডম সার্ভের ভিত্তিতে সেটা করা হয়, হ্যাঁ। মিডিয়া তাহলে কি করে? মিডিয়া হাউস একটা কনসার্নকে কন্ট্রাক্ট দেয়, হ্যাঁ, এবং তারা সেটা করে,
হ্যাঁ, এবং তারা যাদেরকে অ্যাপয়েন্ট করেছে, হ্যাঁ, তারা যেই ফলাফলটা দেয়, হ্যাঁ, সেটাকে যে আমরা তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিলাম এটা করার জন্য, হ্যাঁ, এবং তারা এটা আমাদেরকে দিয়েছে। যেমন আমরা বাড়ি বানানোর ক্ষেত্রে কাউকে কন্ট্রাক্ট দিই, তুমি এইভাবে বানাবে, হ্যাঁ, ঠিক আছে না? তো যাই হোক, কিন্তু সেখানে বলে দেওয়া হয় একটা এরকম হবে, কিন্তু এখানে তো সেটা বলা হয় না। সেখানে বলা হয় যে কে কতটা পাবে, হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি কি প্রসিডিউরে হবে, কি হবে, হ্যাঁ, সেটা মিডিয়া হাউসের লোকেরাও ইনভলভ থাকে না সরাসরি, হ্যাঁ, এবং জার্নালিস্টরাও সেই সার্ভে করে, হ্যাঁ। তো সেটা হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে মিডিয়াকে কি পারচেজ করা যায়, ইট ডিপেন্ডস। অফকোর্স পারচেজ করা যায়, অনেক ক্ষেত্রেই মিডিয়াকে পারচেজ করা হয়েছে। এটা আমার দেশে নয় শুধু, হ্যাঁ, বিদেশেও করা হয়েছে। আবার এমনও মিডিয়া আছে যে তাদেরকে কখনোই পারচেজ করা যায় না। এমনও সাংবাদিক আছে যে কখনোই কম্প্রোমাইজ করে না। এমনও সাংবাদিক আছে যে সে দুই পক্ষের কাছেই খারাপ হয়ে যায়, এবং তাকে তখন অনেক সময় ট্রাক গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে, এইরকম ঘটনাও হয়। কাজে এটা ডিপেন্ড করে, হ্যাঁ। তাছাড়া মিডিয়া এখন তো আর হরিশ্চন্দ্র মুখার্জির মতো যেভাবে কাগজ করতেন সেভাবে নেই, হ্যাঁ। মিডিয়া এখন কর্পোরেট হাউসের আন্ডারে চলে গেছে, ঠিক, হ্যাঁ। আর আমরা যেটা বলি যে মিডিয়ার স্বাধীনতা বলতে সাংবাদিকদের কোনো স্বাধীনতা নয়, এটা মিডিয়ার মালিকদের, মিডিয়া হাউসের স্বাধীনতা, হ্যাঁ। কাজেই এখন তো সাংবাদিকরা বলে আমাদেরকে যেভাবে বলবে সেটা আমরা করি, দাউয়ে, তো সেটাই করা হয়। শুধু কয়েকটা এজেন্সি এরা থাকে যে এরা বলে যে নিরপেক্ষতার প্রশ্নটা থেকেও আমরা একটা ব্যালেন্সড রিপোর্টিং করি, হ্যাঁ। অর্থাৎ আমরা যদি কংগ্রেসের একটা রিপোর্ট করি, কংগ্রেস যদি কাউকে ব্লেম করে, হ্যাঁ, বিজেপিকে ব্লেম করলো, তখন বিজেপির কাছেও আমরা যাই যে তারা আপনাকে ব্লেম করেছে, আপনার কি মতামত ইত্যাদি, অর্থাৎ ব্যালেন্সড রিপোর্টিং, হ্যাঁ। কিন্তু সত্য সেভাবে উদ্ঘাটন হয়তো অনেক পরে, অনেক ইনভেস্টিগেশনের মাধ্যমে। কাজে মিডিয়াকে কেনা যায় না, হ্যাঁ, কেনা হয়েছে কিনা সেটা আমি বলছি না, হ্যাঁ, কিন্তু মিডিয়া ক্যান বি পারচেসড অ্যান্ড দেয়ার আর মেনি মিডিয়াস হুইচ ক্যান নেভার বি পারচেসড, হ্যাঁ। মানে দুটো ইনস্ট্যান্সই কিন্তু পৃথিবীতে রয়েছে। কিন্তু সেই প্রসঙ্গটা যদি আমরা দেখি যে এই যে এক্সিট পোলের প্রসঙ্গে যে প্রশ্নটা আমি আপনার কাছে রেখেছি, যে সাধারণ মানুষের কাছে বার্তাটা ঠিক কি পৌঁছাচ্ছে, মানুষ বিশ্বাস করে মিডিয়াগুলোকে, সেক্ষেত্রে বার্তাটা তাদের কাছে ঠিক কি রকম পৌঁছাবে বলে মনে করছেন? না, প্রথম কথা হচ্ছে যে আমি সেটাই একটু খোলসা করে বললাম, হ্যাঁ, যে মিডিয়া হাউস যেটা করছে, তো সেটা হয়তো সার্ভে রিপোর্টের পরে যদি তারা সেখানে কোনো ধরনের ম্যানিপুলেশন করতেও পারে, হ্যাঁ, কারণ যারা সার্ভে করে তারা এক রকমের রিপোর্ট দিয়েছে, হ্যাঁ। আমি মানে আমার জীবনেও এরকম অনেক ঘটনা আছে, এটা আমি এক সময় টেলিভিশনে কাজ করতাম, তো আমি খুব সংক্ষেপে সেটা বলছি। তো আমি একটা ডকুমেন্টারি করতে গেছি, তো সেটা শিলচর, মণিপুর এবং মিজোরামের মাঝখানে টিপাইমুখ ড্যামের ওপরে। তো সেখানে আমার মানে সেটা একটা সরকারি চ্যানেলে সেটা প্রকাশিত হয়েছিল। তো আমার বক্তব্যটা ছিল এই, হ্যাঁ, যে এই যে ড্যাম হচ্ছে এর ফলে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু এর থেকেও গুরুতর হচ্ছে যে সেখানকার মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, ঠিক, হ্যাঁ। তো সেটা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু পরে যখন আমি নিজে এই ডকুমেন্টারিটা দেখছি তখন আমার কাছে মনে হয়েছে এটা কি আমি করেছি, কারণ সেখানে শুধু উন্নয়নের কথা বলা হয়েছে, যে এখানে যদি ড্যাম হয় তাহলে সেখানে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে, হ্যাঁ, কি হবে, সেখানে সেচের জল কিভাবে পাবে, কিন্তু মানুষগুলো যে উচ্ছেদ হচ্ছে সেই জায়গাটা কেটে দেওয়া হয়েছে, হ্যাঁ। কাজে ম্যানিপুলেশন ক্যান বি ইভেন আফটার সার্ভে, হ্যাঁ, এটাও হতে পারে। কাজে মিডিয়া একেবারেই যে মানে হয় না তা নয়,
হ্যাঁ, আবার কোনো কোনো মিডিয়া আছে যারা সত্যের পূজারী, যাদেরকে মানে কখনোই পারচেস করা সম্ভব। একদমই। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সন্দীপ বাবুর কাছে যে বিষয়টা নিয়ে যাব, যে আমরা দেখেছি আমাদের যে ভোটগুলো হয় সেই ভোটগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন ধরুন সেক্ষেত্রে রয়েছে মহিলা ভোটাররা, বা ধরুন মুসলিম ভোটাররা, জনজাতি ভোটাররা, সেই সঙ্গে যারা নতুন প্রজন্মের ভোটার রয়েছে তারাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আজকের যে এক্সিট পোল আমাদের সামনে এসেছে, সেই এক্সিট পোলে এই ফ্যাক্টরগুলো কিভাবে কাজ করেছে বলে মনে করছেন আপনি? মহিলা ভোটাররা তো এবার যেটা ভোট দিয়েছেন পুরুষ ভোটার থেকে এখন পর্যন্ত যা স্ট্যাটিস্টিক্স 3%-এর মতো বেশি আছেন, মহিলারা ভোট বেশি দিয়েছেন। এখন আমার মা বোনদের তো হেসেল সামলাতে হয়। তারা যখন লাকড়ি দিয়ে, গ্রামের মা বোনেরা তারা যখন উনুন জ্বালান, তাদের চোখগুলো তখন লাল হয়ে যায়। সেখানে যদি উজ্জ্বলা যোজনার গ্যাস যায়, এই ভোটটা বিজেপির ফেভারে যাবে। সিমিলারলি যেটা বলা হয় যে ত্রিপুরার মাটি রক্তে রাঙা হয়েছে বিগত 5 বছরে, যে মা যে বোনের ভাইটি হারিয়েছেন, যে মা তার সন্তান হারিয়েছেন, তার ক্ষেত্রে গণতন্ত্র মুক্ত বাতাস, সেই মুক্ত বাতাসকে রক্ষা করতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মা যদি 3%-এর মধ্যে থাকে, এই ভোটটা শাসক দলের বিরুদ্ধে ভোট হবে। তো আবার সিমিলারলি যেটা শাসক দল বলছেন স্বসহায়ক গ্রুপ, আগে যেটা খুব নগণ্য পরিমাণে ছিল, এখন প্রায় 3 লক্ষর কাছাকাছি, যেটা আমি দেখছিলাম স্ট্যাটিস্টিক্স, প্রায় 3 লক্ষর কাছাকাছি স্বসহায়ক গ্রুপ, মহিলাদের সেলফ হেল্প গ্রুপ যেগুলো, এগুলো করে দেওয়া হয়েছে। এই মহিলারা যদি মনে করেন যে এগিয়ে এক কদম এই সরকারের উন্নয়নমূলক কাজের মধ্যে আমাকেও শরিক করেছে, আমি তার অংশীদার, এই 3% ভোট এই মহিলারা নিশ্চয়ই শাসক দলের ফেভারে দেবেন। আবার যে মহিলা আগরতলা শহরের আস্তাবল মাঠ ভর্তি করতেন, গ্রাম পাহাড় থেকে এসে বিনিময়ে একদিনের রেগার কাজ, সেই মহিলা আজকে জিপিএস সিস্টেম বুঝেন না, সেই মহিলা যখন দেখবেন রেগার কাজ অনেকটা অংশে সংকুচিত হয়ে এসছে রাজ্যের ক্ষেত্রে, কেননা এখন জিপিএস সিস্টেম, আগে একই পুকুর কাটা হতো, এই পুকুরকে আবার ভরা হতো, একই গ্রামীণ এলাকায় রাস্তা হচ্ছে, এই রাস্তাকে আবার কাটা হতো, তার মধ্যে সোলিং। তো এই মহিলা আলটিমেটলি এত বোঝার দরকার নেই। গ্রামের যে প্রত্যন্ত গ্রামের যে প্রান্তিক মহিলা দাঁড়িয়ে আছেন, উনি এই 3%-এর মধ্যে যদি থাকেন, যিনি আস্তাবল মাঠ ভরাতেন, তার ভোটটা কিন্তু শাসক দলের বিরুদ্ধের ভোট, এই 3%। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নাও ইউর সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে নতুন ভোটার। নতুন ভোটার প্রায় মোর দেন 3 লাখ, সম্ভবত 3,65,000 বোধ হয়, এরকম। হ্যাঁ, ডিটেইলে আমার কাছে স্ট্যাটিস্টিক্সটা নেই। এই নতুন ভোটাররা তারা এই গণতন্ত্র বাঁচাও, গণতন্ত্র বাতাস, তারা বুঝে হায়দ্রাবাদ, তারা বুঝে ব্যাঙ্গালোর, তারা বুঝে চেন্নাই, তারা বুঝে চণ্ডীগড়, তারা বুঝে দিল্লি, তারা ইভেন ওয়েস্ট বেঙ্গলের কলকাতাও বুঝে না। দে আর কনসার্ন অ্যাবাউট কর্পোরেট সেক্টর। আমার ফ্যামিলিতে অনেক যতগুলো বিয়ে হয়েছে, সব ছেলেমেয়েরা অল্প বয়সের ছেলে, বিলো 30 আছে, অল আর সার্ভিং ইন দ্য কর্পোরেট সেক্টরস। some of them are high ups of the corporate sector. এখনের ছেলেবেলা যারা নিউ জেনারেশন, যেটা আপনি বলছেন, নিউ জেনারেশন শুধু এগিয়ে বলো এক কদম বন্দে মাতরম, হ্যাঁ, কিংবা বন্দে বন্দে মাতরম মাতরম, তারা দে আর নট কনসার্ন অ্যাবাউট দিস থিংস। অথবা হ্যাঁ, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এ লড়াই করবে কে, তুমি আমি আবার কে, বামপন্থীদের সেই যে স্লোগান, তারা দে আর নট কনসার্ন। তারা কনসার্ন হচ্ছে আমার পজিশনটা, হু উইল সিকিউরড মাই পজিশন, আমাকে কে সিকিউরড রাখতে পারবে, আইদার রাহুল গান্ধীর ভারত জোড়ো অর মোদির উন্নয়ন, আইদার অফ দিস টু আই এম টু চুজ। তো এই যে নতুন ভোটাররা, তারা যদি উন্নয়নের পক্ষে ভাবেন, কর্পোরেট চিন্তাধারা ভাবেন, কর্পোরেট দুনিয়ার সঙ্গে অ্যাটাচড হন, কিংবা স্বপ্ন দেখেন, হ্যাঁ, এইমস, তারা যদি স্বপ্ন দেখেন, হ্যাঁ, আইআইটি খড়গপুর, তারা যদি স্বপ্ন দেখেন আইআইটি ব্যাঙ্গালোর, তারা শাসক দলের পক্ষে ভোট দেবেন। আর তারা যদি ওই পুরানো যে সিস্টেম, পুরানো যে আমাদের স্লোগান, যেটা আমরা যুবক বয়সে করতাম, মানে আমাদের বন্ধু বান্ধবরা করতেন, হ্যাঁ, যে এগিয়ে বলো এক কদম, কিংবা লড়াই 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 চাই, তাহলে তারা গণতন্ত্রকে বুকের বাতাস মনে করে এই ভোটটা শাসক দলের বিরুদ্ধে নতুন ভোটাররা দেবেন। তো আমার ধারণা এই নতুন ভোটারের ক্ষেত্রে বিজেপি একটা সুবিধাজনক জায়গায় থাকবে নতুন ভোটারের ক্ষেত্রে। এবং স্ট্যাটিস্টিক্স কালকের মধ্যে ধরুন বেরিয়ে যাবে, পার্সেন্টেজ অফ ভোট আপনি লক্ষ্য করে দেখবেন। পার্সেন্টেজ অফ ভোট যদি আমি দেখি, এমবিবি ইউনিভার্সিটির পার্সেন্টেজ অফ ভোট দিচ্ছে 49%,
তার কাছে যে যারা দাঁড়িয়ে আছেন বিরোধী দল হিসেবে 29%, তো পার্সেন্টেজ অফ ভোটটাও একটা কিন্তু ভাইটাল ফ্যাক্টর। একদম। হ্যাঁ, তার মানে কি এই যে 3% ভোট আপনি যেটা বললেন এবং নতুন ভোটার ট্রেন্ডটা যদি দেখা যায় এই 49, কারণ বিজেপির আপনি যদি লক্ষ্য করেন এটা কিন্তু বিজেপির এককভাবে বলছে, গত নির্বাচনে বিজেপির ভোট ছিল 43%, গত নির্বাচনে বিজেপি 43%, আইপিএফটি 7.5%, আর তার আগের নির্বাচন যদি দেখেন আপনি 2013 সালে বিজেপির ভোটের পার্সেন্টেজ 1.5%, সেখান থেকে তাদের একটা অ্যাব্রাপ্টলি গ্রাফটা অনেক উপরে উঠে গেল এক স্লোগানে। ত্রিপুরা রাজ্যের মানুষ স্লোগান খুব খায়, এক স্লোগান চলো পাল্টাই, এই জায়গাতে চলে গেল। এখন যারা দেখাচ্ছেন প্রায় 50% কাছাকাছি, সেটা বিজেপির একক, এবং তাহলে ধরে নিতে হবে এই যে ডেমোক্রেসি টু বি রেস্টোর্ড এবং এই রাজ্যে মানুষের বাক স্বাধীনতা নাই, সংবিধান অচল, সেই জিনিসটা তাহলে পাবলিক খায়নি। এবং 43% থেকে যদি 49 বা 50-এর কাছাকাছি বিজেপি চলে যায়, তাহলে ধরে নিতে হবে ওই মহিলা ভোটাররা, ওই নিউ ভোটাররা, ওই আপনার কি বলে কর্পোরেট সেক্টরের যারা স্বপ্ন দেখেন, তাদের ভোট বিজেপিকে হেল্প করেছে। আদারওয়াইজ এই পার্সেন্টেজ অফ ভোট হতে পারে না। আমি মনে করি যে যারা সার্ভেগুলো করেছেন, আপনারাও যারা করেছেন সার্ভেগুলো, আপনারা নিশ্চয়ই দিস আর দ্য কোশ্চেনারিজ, ন্যাচারাল কোশ্চেনারিজ, যে নতুন ভোটার হবেন, যে মহিলা ভোট দিতে যাচ্ছেন, কারণ সরকারি স্ট্যাটিস্টিক্স ইলেকশন কমিশনের যে 3% বেশি ভোট দিয়েছেন পুরুষ থেকে বেশি মহিলারা, সেক্ষেত্রে এই ভোটটা তো যদি এই পার্সেন্টেজটা ঠিক কাছাকাছি থাকে, একেবারে অ্যাবসলিউট তারাও বলছেন না যারা এইগুলো করেন যে আমরা 100-তে 100 বলছি, এটা সাম এরার থাকতেই পারে, প্লাস মাইনাস। এখন প্লাস মাইনাসটা যদি মাইনাসটা খুব বেশি হয় তাহলে এগুলোর বিশ্বাসযোগ্যতা হারাবে, আবার প্লাসটাও যদি খুব বেশি হয় বিশ্বাসযোগ্যতা হারাবে। কারণ এখানে দেখিয়ে দিয়েছে আপনি একটি চ্যানেল, একখানে 9-14 মানে বিরোধী দল 9-14, কেউ দেখাচ্ছে 13-21, হ্যাঁ, কেউ দেখাচ্ছে আপনার কি বলে 6-11। তার মানে বিশ্বাসযোগ্যতা যদি কমে যায় কিংবা অ্যাব্রাপ্টলি বেড়ে যায়, বিশ্বাসযোগ্যতা হারাবে। এই স্ট্যাটিস্টিক্স গুলো নিয়ে কাউন্টিং হলে যাওয়ার আগে মনোবল হয়তোবা কোনো শাসক দল অথবা বিরোধী দলের মনোবলের মধ্যে একটা আঘাত তৈরি করতে পারে। এবং সেই ক্ষেত্রে যতই আমি বলি ক্লাব ফোরাম মিটিং করুক, হল থেকে বেরিয়ে কিন্তু তখন আর ওই জিনিস থাকবে না, বলবে আবার লড়াই চাই। এই লড়াই করতে গিয়ে যাতে কোনো মার বুক খালি না হয়, কোনো বোনের স্মৃতির সিঁদুর যাতে মুছে না যায়, আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে এই জায়গায় দাঁড়িয়ে অ্যাজ অন ডেট আপনাদের এই 7টি চ্যানেলের এট এ টাইম চলছে, তাতে একটাই আবেদন রাখতে পারি, আমার বন্ধু জয়ন্তবাবু নিশ্চয়ই সেম রেজলিউশন, আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমাদের কথা মানুষ বিশ্বাস করেন, অনেকে মানেন, অনেকে মানেন না, কেউ মনে নেন, কেউ মেনে নেন। তো যেই মনে নেন কিংবা মেনে নেন তাদের কাছে আবেদন রাখবো এই ক্ষেত্রে একটা সদার্থক ভূমিকা নিয়ে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবেন বিরোধী দলকে যথেষ্ট সম্মানের সঙ্গে যাতে দেখেন। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, জয়ন্তবাবু এবং সন্দীপ বাবু, আমাদের সঙ্গে এক্সিট পোল নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় আসার জন্য, আমাদের অনুরোধ রাখার জন্য। নমস্কার আপনাদের দুজনকেই। এক্সিট পোল বিগত বহুদিন ধরেই যে বিষয়টা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল আপামর রাজ্যবাসীর মধ্যে, 16ই ফেব্রুয়ারির পর অনেকটা দিন কেটে গেছে, 2রা মার্চ ভোট গণনা কি হতে চলেছে তার কিন্তু আগাম ইঙ্গিত আজকের এই এক্সিট পোলে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার, এবং এই আলোচনা প্রসঙ্গেও কিন্তু আপনাদের সামনে অনেকটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কি হতে চলেছে 2রা মার্চ কিন্তু আমরা সেটা জানতে পারবো, কারণ স্ট্রং রুমে বন্দী রয়েছে ইভিএম, এবং সেই ইভিএম এ বন্দী রয়েছে গণদেবতাদের রায়। রাজ্যে আগামী দিনে কে বসতে চলেছে ক্ষমতার মসনদে, কুরুক্ষেত্রের টিম কিন্তু আমরা বিগত দিনে অনেকটাই কাজ করেছি, একেবারে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে যে কি চাইছে রাজ্যবাসী। সর্বোপরি যে বিষয়টা আপনাদের দর্শকদের সামনে আমাদের যে অনুরোধ থাকবে, যে শান্তি শৃঙ্খলার কথা বারবার উঠে এসেছে, এই গণনা পরবর্তী সময়েও যেন এই শান্তি শৃঙ্খলা বজায় থাকে রাজ্যে, সেটাই কিন্তু আমরা আশা করব আপনাদের কাছে। আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন কুরুক্ষেত্র 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है, संकल्प किसका मजबूत है, विपक्ष में किसका विश्वास है, किसकी नीतियों में राजनीति है, पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार। अब की बार त्रिपुरा में किसकी सरकार, जानने के लिए देखें
त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023।